বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল। শুরু হচ্ছে সহচর। আমার সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন তারই পরিচিত এক দল সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করে বসেছেন এবং তাদের বার্থ একখানা খালি যাচ্ছে। খবরটা সংগ্রহ হতে না হতেই হই হই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় এক গাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একচ্ছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও যথেষ্ট সাদৃশ্য আছে। তাই একখানা কুপেতে উপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং এ কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসাব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু তার উপর লোকবিহারী সাহিত্যিক মহারথীরা যদি জিজ্ঞেস করে বসেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আমার কোনো গতি থাকবে না। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তিই অনুভব করলুম। সন্দেহ কি, বেশ নিজের মতো বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলাম জিনিসপত্র। তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখে একটা সিগারেট ধরালাম। হাওড়া থেকে যখন ট্রেন ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে গেছি। পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট্ট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রীই নেই। একটা অতিকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে এক রাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিই পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে, সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা আমার মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জেলে রেখে শুয়ে পড়লুম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস পাচ্ছি না, পাছে আবার এই সমস্ত এলোমেলো ভুতুরে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা করলুম, সেও মাত্র কিছুক্ষণের জন্যে। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল। বড় বেশি অস্বাভাবিক স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা সেসব মনে পড়ে যেতে লাগলো।
অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা। পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিস প্লেট, কোথায় ব্রিজের পিলারে ফাটল ধরেছে। মুহূর্তের ভেতর লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনই অসংখ্য ট্রেনে সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে। তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতেও বেশি রেল কোম্পানির। যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের, কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশিই ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারি রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের উপর এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক কাল হোক, এই গাড়িতে হোক বা পরে হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নেই, আমার সঙ্গে আর কেউ অথবা আর কিছু একটা চলছে। আমার এই বার্থটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই আরও দুটো জলজলে চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবারে আমি নিজের ওপর চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে। হালে কতগুলো বিলেতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করবার জন্যে এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতকগুলি জটিল সমস্যা, যা ভেড়া গণবার চাইতেও কার্যকরী। তারপর প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল। আমার চোখে ঘুম নেমে এলো, কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে। তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার উপর পরন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওইখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না, তাদের 4 জনের চোখে মুখেই একটা বিবর্ণ ক্লান্তি।
আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দর দর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ঝাঁপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জ্বেলে দিয়ে উঠে বসলাম আবার। না, আর ঘুমাবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলেই বসে থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে ধরেই রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতেও সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব নিয়ে ভাবতে শুরু করলাম। কিন্তু এতক্ষণে সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি হলো। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি। আর পাশের জানলার ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাসটা দেখা যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিত, নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলাম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করছে, হেইল হলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে। ভূতের গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন। তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের উপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাবাসের সময়ে শহরে কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এই জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই দাঁড়িয়েছিলেন মামা। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে। কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান হাসলুম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নতা
আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললুম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন। বলিস কি রে, আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয়। তা খেয়েছিলুম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই কাণ্ড। পেট গরম হলেই লোকে ওসব খেয়াল দেখে। রান্নার তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। ততক্ষণে আমি গ্রামে একটা রোগী দেখবার পাট সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। বাবু, কি হয়ে গেল বাবু? ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে, কি হয়েছে? বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিলাম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল 2 দূরে শ্মশান। কিন্তু এখানে সে ন্যাড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চূড়াটার উপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিমে আলো? কোথা থেকে একটা শকুন এসে এখানে ডানা মেলে বসেছে সেই কালপুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার প্রেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয় আমি দাঁড়িয়ে পড়লুম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুঁড়ি মরে যে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমার সহচর হয়ে এসেছে সে। শুনলেন আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল। মামার চরিত্রে সুমন। গল্পের সাউন্ড এডিটিংয়ে আমি নীল। পোস্টার ডিজাইনে সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসব প্রত্যেক শনিবার
নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।